আজকের আলোচনা একটা বাংলা অডিও গল্প নিয়ে। বেশ জমাটি গল্প, নাম বাদলা রাতের হোটেল। হ্যাঁ, আমরা এই গল্পটা নিয়েই আজ কথা বলবো। এটা এক ডাক্তারের গল্প, যিনি এক ঝড় বৃষ্টির রাতে ভয়ানক পরিস্থিতিতে এক হোটেলে আশ্রয় নেন। ঠিক, আর সেই হোটেলেই কিছু অদ্ভুত বেশ ভুতুড়ে ঘটনা ঘটে তার সাথে। আর আমাদের উদ্দেশ্য হলো গল্পটা যেমন আছে যেভাবে ঘটনাগুলো ঘটেছে সেগুলো পরপর তুলে ধরা। একদম, ওই যে গল্পে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরার প্রসঙ্গ আছে, সেটাকে আমরা গল্পের অংশ হিসেবেই দেখব, কোনো ডাক্তারি বিশ্লেষণে যাব না। না না, একদমই না, গল্পটাই মুখ্য। তাহলে শুরু করা যাক। সালটা ছিল ধরুন 1998। একজন ডাক্তারবাবু, তিনি প্রতি মাসেই নিজের গ্রামে যেতেন, বিনামূল্যে চিকিৎসা করতে। গ্রামের লোকেদের প্রতি ওনার একটা টান ছিল। আচ্ছা। তো সেদিনও চিকিৎসা সেরে ফিরছেন, কিন্তু ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। ওহ। ওনার রাস্তাটা ছিল এরকম: গ্রাম থেকে রিকশায় বাসস্ট্যান্ড, সেখান থেকে বাসে করে স্টেশন, তারপর ট্রেন ধরে বাড়ি। বেশ লম্বা রাস্তা তো। হ্যাঁ, কিন্তু সেদিন হলো কি, বাসস্ট্যান্ড যাওয়ার পথেই বাসের চাকা ফেসে গেল। আরে, দুর্যোগের শুরু আর কি। ঠিক তাই, তার উপর শুরু হলো তুমুল বৃষ্টি, মুষলধারে, সঙ্গে ঝড়। ও নো! অনেক সময় নষ্ট হলো ওখানে। প্রায় ঘণ্টাখানেক পর যখন কোনো মতে স্টেশনে পৌঁছলেন, শুনলেন রাতে সব ট্রেন বাতিল। যা বাবা, কেন? ঝড়ের জন্য। কোথায় নাকি লাইনের ওপর গাছ টাছ পড়েছে, তার ছিঁড়ে গেছে। একেবারে যাকে বলে ফেসে যাওয়া অবস্থা। একদম অচেনা জায়গা, রাত কাটাবেন কোথায়, পরিচিত কেউ নেই। স্বাভাবিকভাবেই তখন একটা থাকা জায়গার খোঁজ করতে হয়। হ্যাঁ, স্টেশনের ছাউনিতে দাঁড়িয়ে আছেন, দেখলেন একজন রিকশাওয়ালা, তাকেই ধরলেন। এই ঝড় জলের মধ্যে? হ্যাঁ, একটু বেশি ভাড়ার কথা বলে রাজি করালেন। সেই রিকশাওয়ালাই সন্ধান দিল কাছাকাছি একটা হোটেলের, শান্তি হোটেল। শান্তি হোটেল, বাহ! নামের সাথে পরিস্থিতিটা বেশ বৈপরীত্য। হ্যাঁ, ঠিক তাই। রিকশাওয়ালা বলল হোটেলটা আহামরি কিছু না, তবে রাত কাটানো যাবে, ভাড়াও কম। এই অবস্থায় তো এটাই অনেক। তো ডাক্তারবাবু রাজি হলেন। রিকশা গিয়ে থামল হোটেলের সামনে। একটা বেশ পুরনো দিনের বাড়ি। কার্নিশের উপর একটা ডুম জ্বলছে টিমটিম করে, বৃষ্টি পড়ছে তার উপর। পেছনে আবছা করে হোটেলের নামটা পড়া যাচ্ছে, শান্তি হোটেল। আচ্ছা। রিকশার ভাড়া মিটিয়ে ব্যাগটা মাথায় দিয়ে কোনো মতে ভেতরে ঢুকলেন। ভেতরে আলো খুব কম। কেমন যেন একটা স্যাঁতসেঁতে ভাব, তাই না? একদম নীলচে দেওয়াল, একটা টিউবলাইট জ্বলছে, কিন্তু আলোটা কেমন ফ্যাট ফ্যাটে। রিসেপশন বলতে একটা লম্বা প্যাসেজের মুখে রাখা একটা পুরনো কাঠের টেবিল। আর সেখানেই? হ্যাঁ, আর সেই টেবিলে মাথা গুজে ঝিমোচ্ছে এক বয়স্ক লোক। গা থেকে হালকা একটা দেশি মদের গন্ধ আসছে। ও আচ্ছা। ডাক্তারবাবু একটু গলা খাকারি দিলেন, ভদ্রলোককে ডাকলেন, নিজের পরিচয় দিলেন, একটা ঘরের কথা বললেন। লোকটা কি ঘুমোচ্ছিল? হ্যাঁ, মনে হলো তাই। অনেকক্ষণ পর লাল চোখ তুলে তাকালো, যেন শুনতেই পায়নি কিছু। ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, তখন নিষ্পৃহ গলায় বলল, হ্যাঁ, ঘর খালি আছে, কটা লাগবে? ভাড়া। ভাড়া বলল, কাল সকালে দিলেই হবে। তারপর একটা চাবি এগিয়ে দিল, 17 নম্বর, দোতলায়। 17 নম্বর, বেশ। সিঁড়িটা দেখিয়ে দিল। ডাক্তারবাবু দোতলায় উঠলেন, দেখলেন করিডোরের একদম শেষের ঘরটা ওনার। ঘরে ঢুকলেন। ঘরটা কেমন ছিল? সাধারণ, একটা পুরনো খাট, পাশে টেবিল চেয়ার, দেয়ালে একটা দেরাজ, লাগোয়া বাথরুম, মোটামুটি পরিষ্কারই। দোতলায় করিডোর থেকে নিচের রিসেপশনটা দেখা যায়। উনি বাথরুমে গেলেন, হাত মুখ ধুলেন। রাতের খাবার? সঙ্গে গ্রামের একজনের দেওয়া কিছু পাটি সাপটা ছিল, ওতেই হয়ে গেল। কিন্তু বাড়িতে একটা ফোন করা দরকার খুব। হ্যাঁ, তখন তো আর মোবাইল ছিল না। ঠিক। রিসেপশনে একটা টেলিফোন দেখেছিলেন উনি, ভাবলেন ওটা দিয়ে করবেন। আচ্ছা। যেই ঘর থেকে বেরোতে যাবেন, ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর জোরে একটা বাজ পড়ল। উফ! আর সঙ্গে সঙ্গে হোটেলের কারেন্ট চলে গেল, ঘুটঘুটে অন্ধকার। সর্বনাশ! উনি একটু চেঁচিয়েই জিজ্ঞেস করলেন আলো আছে কিনা। তারপর কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ। নিচের সেই লোকটা একটা কেরোসিনের লণ্ঠন হাতে উঠে এলো। ও, তাহলে লোকটা তখনও জেগেছিল। হ্যাঁ, নিজের নাম বলল, যদুরাম। বলল এই ঝড়ে আজ আর কারেন্ট আসবে না। আচ্ছা। লণ্ঠনটা টেবিলের উপর রেখে বলল এটা যেন উনি না নেভান, দরকার হলে তাকে ডাকতে সে নিচেই আছে। বেশ। যদুরাম চলে যাওয়ার পর ডাক্তারবাবু বিছানায় এসে বসলেন। ঘুম তো আসছে না। স্বাভাবিক।
সকালে একটা খবরের কাগজ কিনেছিলেন, ওটা ব্যাগ থেকে বের করলেন, লণ্ঠনের আলোয় পড়তে লাগলেন। একটা খুনের খবরে বেশ মন দিয়েছিলেন। খুনের খবর, ইন্টারেস্টিং। পড়তে পড়তেই হঠাৎ দেখলেন কাগজের উপর একটা ছায়া। ছায়া? কিসের ছায়া? মনে হলো কেউ যেন লণ্ঠনটা আড়াল করে ওনার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। আরে, উনি ভাবলেন যদুরাম হয়তো আবার এসছে কিছু বলতে, রাতের খাবার বা জল এরকম কিছু। তাই পিছন না ফিরেই বললেন, কিছু বলবে নাকি যদুরাম? খাবার আমার সঙ্গেই আছে, পারলে এক গ্লাস জল দিয়ে যাও। কোনো উত্তর এলো না, কোনো উত্তর নেই, বরং কাঁধে একটা বড় শীতল স্পর্শ, যেন কেউ আলতো করে হাত রেখেছে। সর্বনাশ, গা ছমছম করে ওঠার মতো। উনি একটু বিরক্তই হলেন প্রথমে, ঘাড় ঘোরালেন, দেখলেন কেউ নেই, ঘর ফাঁকা। এটা প্রথম অদ্ভুত ঘটনা, তাই তো? হ্যাঁ, প্রথম ধাক্কা। উনি ভাবলেন হয়তো সারাদিনের ক্লান্তি, না হলে মনের ভুল, কিন্তু একটা অস্বস্তি শুরু হয়ে গেল। স্বাভাবিক। আর ঠিক তখনই নাকে এলো একটা পচা গন্ধ। পচা গন্ধ? কিসের মতো? একদম, মানে মর্গে যেমন পাওয়া যায় সেই রকম। উনি ভাবলেন হোটেলের পাশে হয়তো জঙ্গল টঙ্গল আছে, সেখান থেকে আসছে। ঘড়িতে দেখলেন 9:30। ভাবলেন শুয়ে পড়া দরকার। ঠিক। বাথরুমে গেলেন হাত ধুতে। ফিরে এসে দ্বিতীয় অদ্ভুত ব্যাপারটা ঘটল। কি? ওনার স্পষ্ট মনে আছে কাগজটা ভাঁজ করে বিছানার ওপরে রেখে গেছিলেন। হ্যাঁ। ফিরে এসে দেখছেন সেটা টেবিলের পাশের চেয়ারে পড়ে আছে, এলোমেলোভাবে খোলা। সে কি? শুধু তাই নয়, যে খুনের খবরটা পড়ছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওই বালিশ চাপা দিয়ে খুনের খবরটা। একদম কাগজের ঠিক সেই পাতাটা, ওই অংশটা মাঝখান থেকে কেউ যেন ছিঁড়ে নিয়েছে। এটা তো আর মনের ভুল হতে পারে না, রীতিমতো ভয়ের ব্যাপার। ওনার তখন কেমন যেন গা ছমছম করে উঠল। যদুরামের কথা মনে পড়ল, আর ফোন করার কথাও। হ্যাঁ, ফোনটা তো করা দরকার। ভাবলেন যদুরাম ঘুমিয়ে পড়ার আগেই কাজটা সেরে ফেলি। লণ্ঠনটা হাতে নিলেন, ঘর থেকে বেরিয়ে করিডরে এলেন। নিচে তাকালেন। হ্যাঁ, দেখলেন রিসেপশনের টেবিলে হ্যারিকেন জ্বালিয়ে যদুরাম বসে আছে। আচ্ছা। উনি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন, কিন্তু সিঁড়ির মাঝপথে এসে থমকে গেলেন। কেন? কি হলো? নিচে রিসেপশনে কেউ নেই, হ্যারিকেনটা জ্বলছে, কিন্তু যদুরাম উধাও। আরে, কোথায় গেল লোকটা এইটুকু সময়ের মধ্যে? উনিও সেটাই ভাবলেন। ডাকলেন, যদুরাম, ও যদুরাম, কোথায় গেলে? কোনো সাড়া না। ফাঁকা লবিতে আওয়াজটা শুধু প্রতিধ্বনিত হল। কিছুক্ষণ পর রিসেপশনের পাশে ডান দিকের একটা ঘর থেকে দরজা খোলার শব্দ। ও। আর ঘুম জড়ানো চোখে যদুরাম বেরিয়ে এলো। জিজ্ঞাসা করল, আপনি কি ডাকছিলেন? কিছু লাগবে? এটা তো খুব অদ্ভুত। ডাক্তারবাবু তো স্পষ্ট দেখলেন তাকে বসে থাকতে। ঠিক তাই। ডাক্তারবাবু রীতিমতো বিভ্রান্ত। উনি ফোনের কথা বললেন। যদুরাম কি বলল? বলল, কারেন্ট নেই, লাইন খারাপ থাকতে পারে, সকালে চেষ্টা করতে। তাকে ডাকার দরকার নেই, নিজেই ডায়াল করে নেওয়া যাবে। মানে সে আবার ঘরে চলে গেল? হ্যাঁ। ডাক্তারবাবুও হতাশ হলেন। ফোন যখন হবে না তখন আর কি করা, ওপরে ফিরতে যাবেন। ঠিক তখনই চোখ পড়ল রিসেপশনের ওই কাঠের টেবিলটার উপর। টেবিলে কি দেখলেন? কি মনে হলো ঝুঁকে দেখলেন, টেবিলের কাঠের উপর ছুঁচলো কিছু দিয়ে কেউ যেন আঁচড়ে একটা সংখ্যা লিখেছে, 17। 17? ওনার ঘরের নম্বর? একদম। আর কোনো লেখা বা দাগ নেই, শুধু ওই 17। বুকের ভেতরটা নিশ্চয়ই ছ্যাঁত করে উঠেছিল। বলাই বাহুল্য। উনি আর দাঁড়ালেন না, প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। নিজের ঘরের দিকে? হ্যাঁ, দোতলায় করিডোরে পৌঁছে নিজের ঘরের দিকে এগোবেন, স্বাভাবিকভাবেই নিচের রিসেপশনটা আবার চোখে পড়ল। আর এবার যা দেখলেন তাতে ওনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, মানে যাকে বলে হাড় হিম করা ভয়। কি দেখলেন? রিসেপশনে আবার কেউ একজন বসে আছে, ঠিক আগের মতোই, হ্যারিকেন সামনে রেখে মাথা নিচু করে টেবিলে কিছু আঁকিবুকি কাটছে। আবার যদুরাম? কিন্তু সে তো ঘরে ঘুমাতে গেল। উনি পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। লোকটা কি যদুরাম? হঠাৎ লোকটার হাত থেমে গেল। ঠোঁটের কোণে একটা, মানে কি বলবো, কুটিল হাসি ফুটিয়ে সে ধীরে ধীরে মুখ তুলে ডাক্তারের দিকে তাকালো। যদুরামই? হ্যাঁ, যদুরামই। কিন্তু এ কেমন যদুরাম? চোখ দুটো অস্বাভাবিক সাদা, প্রাণহীন, হ্যারিকেনের আলো পড়ে চিকচিক করছে, আর দৃষ্টিটা সোজা ডাক্তারের দিকে। ভয়ঙ্কর। ডাক্তারবাবু আর এক সেকেন্ডও দাঁড়াননি, প্রায় ছুটে নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে ছিটকিনি তুলে দিলেন। উফ, ভাবতেই আমার কেমন লাগছে। গলা শুকিয়ে কাঠ, বুক ধড়ফড় করছে। বোতল থেকে জল খেলেন ঠক ঠক করে,
একটু শান্ত হওয়ার চেষ্টা করছেন। হুম। তখনই ঘরের ভেতরেই একটা মৃদু ঠক ঠক শব্দ। ঘরের ভেতরে? কোথা থেকে? উনি চমকে উঠে দাঁড়ালেন। কে? লণ্ঠন তুলে দেখলেন সারা ঘর কেউ নেই। তারপর? একদিকে ওনার যুক্তিবাদী মন, ডাক্তারি বিদ্যা, আর অন্যদিকে এইসব ভুতুরে কাণ্ড। উনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন হয়তো সবটাই মনের ভুল, ক্লান্তি। কিন্তু মন কি মানতে চায়? না। তখনই ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে দেখলেন বাথরুমের দরজা ছাড়াও আরেকটা ছোট দরজা আছে। আরেকটা দরজা? কিসের? উনি ভাবলেন হয়তো কোনো বারান্দা বা কিছু হবে, খুললে যদি একটু তাজা বাতাস আসে। আচ্ছা। লণ্ঠনটা নিয়ে দরজাটা খুললেন, কিন্তু কোথায় বারান্দা? খুলতেই একটা ভ্যাপসা সন্ধ্যা গন্ধ। দেখলেন ওটা আসলে একটা ছোট পরিত্যক্ত ঘর, মানে স্টোররুমের মতো। স্টোররুম? ভেতরে কি ছিল? দেওয়ালগুলো কালি ঝুলে ঢাকা, স্যাঁতসেঁতে। কৌতূহলী হয়ে ভেতরে ঢুকলেন। ঘরটা বেশ ছোট, লণ্ঠনের আলোয় মেঝেতে চোখ বোলাচ্ছেন। হঠাৎ একটা কালো লম্বা মতো জিনিস চোখে পড়ল। আলোটা কাছে নিয়ে গেলেন, আর যা দেখলেন মানে বিশ্বাস করতে পারছিলেন না। কি? কি ছিল ওটা? একটা কাঠের কফিন। কফিন? হোটেলের ঘরের ভেতরের স্টোররুমে কফিন? হ্যাঁ, ভাবা যায়। কফিনের ডালার ছিটকিনিতে একটা পুরনো খোলা তালা ঝুলছে। ভেতরে কি আছে দেখার কৌতূহল তো হবেই। অদম্য কৌতূহল। তালাটা নামিয়ে রেখে সাবধানে কফিনের ডালাটা খুললেন, আর ভেতরে যা দেখলেন মানে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। কি ছিল ভেতরে দয়া করে বলুন। জামা কাপড় পরা একটা পুরুষের কঙ্কাল, তবে পুরো শুকনো নয়। চামড়া, চুল, নখ মানে কিছুটা অবশিষ্ট আছে। একটা অর্ধ গলিত দেহ। ও মাই গড, বিভৎস। গা গুলিয়ে ওঠার মতো দৃশ্য। ডাক্তার হিসেবে উনি মৃতদেহ দেখে অভ্যস্ত, কিন্তু এই পরিবেশে একটা গুপ্ত ঘরে কফিনে এইভাবে, এটা অন্য ব্যাপার। অবশ্যই। দেহটা কি খুব পুরনো মনে হলো? না, উনি বুঝলেন খুব বেশি পুরনো নয়। ঠিক করলেন যদুরামকে ধরতেই হবে, সে নিশ্চয়ই কিছু জানে। ঠিক। উনি কফিনের ডালাটা খোলাই রেখে দিলেন। ঘর থেকে বেরোলেন যদুরামকে ডাকবেন বলে। আচ্ছা। ঘর থেকে অর্ধেকটা বেরিয়ে এসেছেন, ঠিক তখনই পেছনের ওই ছোট ঘরটা থেকে খট করে একটা শব্দ। শব্দ? কিসের শব্দ? যেন কেউ কিছু একটা নাড়ালো। উনি এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে, তারপর আর পিছনে না তাকিয়ে প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেলেন। স্বাভাবিক, আমার হলেও তাই করতাম। দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যদুরামের ঘরের দরজায় সজোরে ধাক্কা দিতে লাগলেন। যদুরাম, দরজা খোলো শিগগির। যদুরাম নিশ্চয়ই খুব বিরক্ত হয়েছিল। হ্যাঁ, বিরক্ত হয়েই দরজা খুলল। ডাক্তারবাবু তখন উত্তেজনায় কাঁপছেন। বললেন, এটা কোন ঘরে থাকতে দিয়েছ? হ্যাঁ, ওই ঘরের পাশের স্টোররুমে কফিনের মধ্যে ওটা কার ডেড বডি? কফিন আর ডেড বডি শুনে যদুরামের প্রতিক্রিয়া কি হলো? ঘুম, বিরক্তি সব উধাও। চোখ দুটো আতঙ্কে গোল গোল। সে ডাক্তারবাবুকে প্রায় ধাক্কা মেরে সরিয়ে দৌড় দিল দোতলার দিকে। তার মানে সে জানতো। ডাক্তারবাবুও তাই বুঝলেন, তার পিছনে ছুটলেন। তারপর? সেই ছোট ঘরের সামনে দুজনে হাঁপাতে হাঁপাতে সেই ঘরটার সামনে দাঁড়ালেন। কিন্তু এ কি আশ্চর্য! ডাক্তারবাবু স্পষ্ট মনে করতে পারছেন উনি ডালাটা খোলা রেখে গেছিলেন। হ্যাঁ। এখন দেখছেন ডালাটা বন্ধ, আর ছিটকিনিতে সেই খোলা তালাটাও আগের মতো ঝুলছে। কি করে সম্ভব? যদুরাম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আপনি আপনি এটা খুলেছিলেন? ডাক্তারবাবু হ্যাঁ বলতেই সে যেন একটু সাহস পেল। কি বলল সে? বলল, আরে দূর মশাই, ওটা কফিন হবে কেন, পুরনো কাঠের পেটি। এই বলে তালাটা নামিয়ে ডালাটা তুলে ধরল। আর ভেতরে? একদম ফাঁকা, কিচ্ছু নেই। সেই কঙ্কাল, সেই অর্ধগলিত দেহ, কিচ্ছু না, শূন্য কফিন। ও মাই গড, এটা অবিশ্বাস্য। এবার তো ডাক্তারবাবুর ভয় পাওয়ারই কথা। যে ভয়টা পেলেন সেটা ভাষায় বলা কঠিন, মানে যুক্তির বাইরের ভয়। ঠিক সেই মুহূর্তে বাইরের অন্ধকার করিডোর থেকে একটা হিমশীতল পায়ের শব্দ। খুব আস্তে, টেনে টেনে কেউ যেন হেঁটে আসছে। কারা? দুজনেই সেদিকে তাকিয়ে রইলেন। দরজার বাইরে লণ্ঠনের আলোয় দেওয়ালে আর মেঝেতে ছায়া পড়ছে। দেখলেন পায়ের শব্দটা কাছে আসছে। ডাক্তারবাবু ভয়ে যদুরামের হাত খামচে ধরলেন। তারপর? তাদের চোখের সামনেই সেই জীর্ণ জামাকাপড় পরা কঙ্কাল মূর্তিটা। হ্যাঁ, কফিনের ভেতরে সেই মূর্তিটাই। অন্ধকার করিডোর দিয়ে দরজার এপাশ থেকে ওপাশে হেঁটে চলে গেল। ছায়া ছায়া, কিন্তু স্পষ্ট। সর্বনাশ। আর মূর্তিটা যেই দৃষ্টির আড়াল হলো, দড়াম করে একটা বিকট শব্দে তাদের পেছনের কফিনের ডালাটা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে গেল। আমি আর শুনতে পারছি না, কি ভয়ঙ্কর! ভয়ে দুজনেরই আত্মারাম খাঁচা ছাড়া। আর্তনাদ করে ছিটকে ঘর থেকে বেরিয়ে প্রায় হুমড়ি খেয়ে ডাক্তারের 17 নম্বর ঘরে ঢুকলেন।
যদুরাম কোনো মতে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। যদুরামের অবস্থা নিশ্চয়ই তখন খুব খারাপ। থরথর করে কাঁপছে, ফিস ফিস করে বলছে, বাইরেও আছে, দেখেছে, আপনিও দেখেছেন, আমিও দেখেছি। সে আর একা নিচে যেতে সাহস পেল না, ডাক্তারবাবুর কাছেই থেকে যাওয়ার অনুমতি চাইল। ডাক্তারবাবুও নিশ্চয়ই রাজি হয়ে গেলেন, একা থাকার সাহস তো ওনারও ছিল না। একদম। দুজনেই লণ্ঠন জ্বালিয়ে রেখেই শুয়ে পড়লেন। বাইরে ঝড় বৃষ্টি চলছে, তবে আওয়াজটা একটু কম। তারপর কি শান্তিতে ঘুমোতে পারলেন? না, মাঝরাতে হঠাৎ ডাক্তারবাবুর ঘুম ভেঙে গেল। উনি অনুভব করলেন বুকের ওপর ভীষণ ভারী কিছু একটা চেপে বসে আছে। দম আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছেন না, নড়াচড়া করার শক্তি নেই। এ তো সেই বোবা ভূতে ধরার মতো অবস্থা। কিন্তু এবার আর এটাকে নিঃস্ব স্লিপ প্যারালাইসিস বলে মনকে বোঝাতে পারলেন না। অনেক কষ্টে চোখ মেললেন, আর যা দেখলেন মানে রক্ত জল হয়ে যাওয়ার মতো। কি দেখলেন? বুকের ওপর চেপে বসে আছে সেই হাড় বের করা কঙ্কাল মূর্তিটা। মুখে তার একটা বিভৎস, কান পর্যন্ত চেরা হাসি, কোটরগত চোখ দুটো তার দিকেই তাকিয়ে। ও ঈশ্বর! ডাক্তারবাবু অনুভব করলেন তিনি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন। তারপর সকালে কি হলো? ঘুম ভাঙল অনেক ভোরে পাখির ডাকে। সকাল হয়েছে, বৃষ্টি থেমেছে, আকাশ মেঘলা। পাশে তাকিয়ে দেখলেন যদুরাম নেই, কখন উঠে চলে গেছে। আচ্ছা। উনি দরজা খুলে বাইরে এলেন। যদুরামকে ডাকতে যাবেন, দেখলেন সে নিজেই সিঁড়ি দিয়ে উঠে আসছে, হাতে চায়ের কাপ। যদুরাম কিছু বলল? জিজ্ঞাসা করল তিনি ঠিক আছেন কিনা, রাতে আর কোনো উপদ্রব হয়েছে কিনা। ডাক্তারবাবু সংক্ষেপে বললেন, না, কিচ্ছু হয়নি। নিচে গিয়ে চা খেতে চাইলেন। আসল ঘটনাটা কি এবার জানা গেল? হ্যাঁ, নিচে রিসেপশনের টেবিলে বসে চা খেতে খেতেই যদুরাম সবটা খুলে বলল। গলা ধরে আসছিল তার। কি বলল? ওই কঙ্কালটা কার? বলল ওটা তার নিজের ছোট ভাই নিধিরামের। নিধিরাম? হ্যাঁ, ওরা দুজনেই এই হোটেলে কাজ করত। নিধিরাম খুব সৎ ছেলে ছিল, হোটেলটাকে খুব ভালোবাসতো। তারপর খুন হলো কিভাবে? একবার ওই 17 নম্বর ঘরে 3 জন লোক উঠেছিল। নিধিরাম তাদের ঘরে খাবার দিতে ঢুকে দেখে ফেলে তারা সোনার বিস্কুট গুনছে, পাচারকারী ছিল। ওহ! নিধিরাম দেখে ফেলেছে বুঝতে পেরে তারা তাকে ধরে ওই ঘরেই বালিশ চাপা দিয়ে খুন করে। নৃশংস। হোটেলের মালিক জানতো? হ্যাঁ, মালিকও জড়িত ছিল। সেই নিধিরামের দেহটা কফিনে ভরে হোটেলের পেছনে পুঁতে দেয়, আর যদুরামকে প্রাণের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। কিন্তু পরে তো মালিকও মারা গেল। ঠিক তাই, ঘটনার দুরাত পরেই ওই 17 নম্বর ঘরেই মালিককে মৃত অবস্থায় পাওয়া যায়, যেন তাকেও কেউ শ্বাসরোধ করে মেরেছে। লাশের পাশে একটা কোলবালিশ পড়েছিল। তাহলে কি নিধিরামের আত্মা? সেটাই যদুরামের বিশ্বাস। এরপর মালিকের বাড়ির লোক ভয়ে হোটেল বিক্রি করে দেয়। তখন যদুরাম নিজের জমি সঞ্চয় সব দিয়ে হোটেলটা কিনে নেয়। ভাইয়ের স্মৃতির জন্য? হ্যাঁ, ভাই হোটেলটাকে খুব ভালোবাসতো। সে ভাইয়ের দেহাবশেষ কফিন সমেত তুলে এনে ওই ছোট ঘরটায় রেখে দেয়। সেই জন্যই কি 17 নম্বর ঘরটা বন্ধ রাখতো? একদম। সাধারণত কাউকে ভাড়া দেয় না, কিন্তু আগের রাতে একটু নেশা করে ফেলেছিল, তাই ভুল করে ডাক্তারবাবুকে চাবিটা দিয়ে ফেলে। তার মানে যদুরামের বিশ্বাস নিধিরামের আত্মাই রাতে হোটেলে ঘুরে বেড়ায়। হ্যাঁ, বিশেষ করে ওই 17 নম্বর ঘরে। সে চায় না কে ওই ঘরে থাকুক। সব শুনে ডাক্তারবাবুর কেমন লাগলো? উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর উঠে দাঁড়ালেন। সেদিন আর কোনো ভাড়া দিলেন না, যদুরামও চাইল না। তারপর? যাওয়ার আগে বাইরে থেকে একগুচ্ছ রজনীগন্ধা কিনলেন। ফুলগুলো যদুরামের হাতে দিয়ে বললেন, এটা কফিনের উপর রেখো, আর যত তাড়াতাড়ি পারো ভাইয়ের আত্মার সৎকারের ব্যবস্থা করো। খুব করুণ। যাওয়ার সময় যদুরামের দিকে তাকিয়ে শুধু বললেন, বোবা ভূত কাকে বলে সেটাই ডাক্তার আজ শিখে গেল। এই ঘটনার পর তো ওনার বোবা ভূতে ধরা বা স্লিপ প্যারালাইসিস নিয়ে ধারণাটাই পাল্টে যাওয়ার কথা। একদম। উনি আর ওটাকে নিচ্ছক শারীরিক বা মানসিক বিভ্রম ভাবতে পারতেন না। মনে হয়েছিল সে রাতের অভিজ্ঞতা ছিল অন্য কিছু, যুক্তির বাইরে। শোনা যায় এরপরও ডাক্তারবাবু নাকি অনেকদিন রাতে ঘুমের মধ্যে বা কখনো দিনের বেলা ঘোরের মধ্যেও দেখতেন। কি দেখতেন? যদুরামের মতোই দেখতে একজন শীর্ণকায় লোক হাতে সেই রজনীগন্ধার তোড়াটা নিয়ে হাসি মুখে তার সামনে এসে দাঁড়াচ্ছে। নিধিরামের আত্মা? উনি তাই ভাবতেই পছন্দ করতেন, একজন সৎ, লড়াকু, বোবা ভূত। এইভাবেই শান্তি পেতেন। সত্যি এক অদ্ভুত গল্প, গায়ে কাঁটা দেয়। ব্যক্তিগত অভিজ্ঞতা কিভাবে আমাদের যুক্তির ভিত নাড়িয়ে দেয়। ঠিক, মানে কিছু অভিজ্ঞতার কোনো লজিক্যাল ব্যাখ্যা হয়তো হয় না, বাস্তব আর অতিপ্রাকৃতের মাঝে সীমারেখাটা খুব সূক্ষ্ম হয়ে যায় তখন। হয়তো কিছু রহস্যের সমাধান যুক্তির কাছে থাকে না, কেবল অভিজ্ঞতার মাধ্যমেই তার আঁচ পাওয়া যায়। এই গল্পটা সেরকমই একটা ইঙ্গিত দেয়।